এমন একটা কবিতার কথা ভাবা যাক যার সুর প্রায় ২০০ বছর পরেও মানুষের মনে একই রকমভাবে বেজে চলেছে। চলুন আজ আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা দ্য সলিটারি রিপার কবিতার সেই জগতে ডুব দিই। কবিতার শুরুটাই হয় অসম্ভব শক্তিশালী একটা ছবি দিয়ে, দিগন্ত জোড়া একটা মাঠ, আর তার ঠিক মাঝখানে একা একটি মেয়ে ফসল কাটছে আর আপন মনে গান গেয়ে চলেছে। কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায়। যে গানের ভাষা কবি এক বর্ণও বোঝেননি, সেই অচেনা সুরটা কিভাবে তাকে এতটা নাড়া দিয়ে গেল? কি এমন জাদু ছিল ওই সুন্দর কিন্তু একটু বিষণ্ণ গানটার মধ্যে, যা কবির মনে একেবারে গেঁথে গিয়েছিল? চলুন এই রহস্যটাই আজ আমরা একটু একটু করে বোঝার চেষ্টা করি। জায়গাটা হলো স্কটল্যান্ডের একটা শান্ত সবুজ উপত্যকা। সেখানেই আমাদের কবি হঠাৎ থমকে দাঁড়ান। তিনি দেখলেন এক তরুণী এক মনে ফসল কাটছে, আর তার গলা থেকে ভেসে আসছে এক গভীর মন কেমন করার সুর। কবি এই সুরকে বলছেন মেলানকলি স্ট্রেন, মানে একটা বিষাদের ধারা। এই দৃশ্য আর সুর তাকে যেন একেবারে স্তব্ধ করে দিয়েছিল। মেয়েটার গলার স্বর এতটাই জোরালো আর গভীর যে মনে হচ্ছিল যেন পুরো উপত্যকাটাই তার সুরে উপচে পড়ছে। এটা তখন আর শুধু একটা গান ছিল না, এটা যেন প্রকৃতিরই একটা অংশ হয়ে উঠেছিল। চারপাশের নিস্তব্ধতাকে ভেঙে দিয়ে সেই সুর এক আশ্চর্য মায়াবী পরিবেশ তৈরি করেছিল। তো কে এই শ্রোতা যিনি একটা সাধারণ গ্রামের মেয়ের গানে এতটা মুগ্ধ হয়ে গেলেন? তিনি আর কেউ নন, স্বয়ং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ইংরেজি সাহিত্যের এক কিংবদন্তি, যিনি পরিচিত ছিলেন প্রকৃতির কবি হিসেবে। ওয়ার্ডসওয়ার্থের জীবনটা আসলে তার সময়েরই একটা প্রতিচ্ছবি। ভাবুন, তিনি জন্মেছিলেন ইংল্যান্ডের অপূর্ব সুন্দর লেক ডিস্ট্রিক্টে, প্রকৃতির একদম কাছাকাছি। ১৭৯৮ সালটা ছিল একটা মাইলস্টোন, যখন তিনি আর কোলরিজ মিলে প্রকাশ করেন লিরিক্যাল ব্যালাডস। আর বলা যায় এখান থেকেই ইংরেজি সাহিত্যে একটা নতুন যুগের শুরু হলো, রোম্যান্টিক যুগ। ঠিক এর কয়েক বছর পরই ১৮০৭-এ প্রকাশ পেল দ্য সলিটারি রিপার। জীবনের শেষ দিকে তো তিনি ইংল্যান্ডের পোয়েট লরিয়েটও হয়েছিলেন। তো এই যে তারিখগুলো, এগুলো শুধু সংখ্যা নয়, এগুলো আসলে একজন কবির বেড়ে ওঠার, তার দর্শন তৈরির এক একটা ধাপ। ওয়ার্ডসওয়ার্থ ছিলেন রোমান্টিসিজম নামে এক নতুন সাহিত্যিক আন্দোলনের একজন মুখ্য মুখ। এই দর্শনের মূল কথাই ছিল কবিতার আসল সৌন্দর্য বড় বড় মহাকাব্যে বা রাজাদের গল্পে নয়, বরং সাধারণ মানুষের সাধারণ জীবনে আর তাদের অনুভূতির মধ্যে লুকিয়ে থাকে। তিনি বিশ্বাস করতেন কবিতা হল শক্তিশালী অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রকাশ, ঠিক যেমনটা আমরা ওই নিঃসঙ্গ মেয়েটির গানের মধ্যে দেখতে পাই। একদম সহজ কিন্তু অসম্ভব আবেগঘন একটা মুহূর্ত। এই পয়েন্টগুলো একবার দেখুন। প্রকৃতির জন্য অসীম ভালোবাসা, সাধারণ মানুষের প্রতি গভীর সহানুভূতি, আবেগকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া, এই সবকিছুই হল রোমান্টিকতার মূল কথা। আর দ্য সলিটারি রিপার কবিতাটা ওয়ার্ডসওয়ার্থের এই প্রত্যেকটা বিশ্বাসকে যেন একটা মালায় গেঁথে ফেলেছে। আচ্ছা, এবার ফেরা যাক সেই রহস্যময় গানটার কাছে। কবি মেয়েটির সুরে এতটাই মুগ্ধ যে তিনি এর সৌন্দর্য বর্ণনা করার জন্য ঠিকঠাক ভাষা খুঁজে পাচ্ছেন না। তিনি পৃথিবীর সেরা সুরের সাথে এর তুলনা করার চেষ্টা করছেন, কিন্তু মনে হচ্ছে কিছুই যথেষ্ট নয়। কবি প্রথমে ভাবেন নাইটিঙ্গেলের কথা, যার গান মরুভূমির ক্লান্ত পথিকদের মনে শান্তি আনে। তারপর ভাবেন বসন্তের কোকিলের কথা, যার ডাক নিস্তব্ধ সমুদ্রেও প্রাণের সঞ্চার করে। কিন্তু কবির মনে হয় এই মেয়েটির গান এই সব কিছুর থেকেও অনেক বেশি মর্মস্পর্শী, অনেক বেশি রোমাঞ্চকর। মানে এই সুর যেন প্রকৃতির নিজের শ্রেষ্ঠ সঙ্গীতকেও ছাপিয়ে গেছে। কিন্তু একটা বড় প্রশ্ন তো থেকেই যাচ্ছে, গানটার বিষয়বস্তু কী ছিল? ভাষা তো কবির কাছে সম্পূর্ণ অজানা, তাই তিনি কিছুই বুঝতে পারছেন না। আর ঠিক এই মুহূর্তে থেকেই কবির কল্পনা যেন ডানা মেলে উঠতে শুরু করে। তিনি এই রহস্যময় সঙ্গীতের গভীরে ডুব দেন নিজের মতো করে। তিনি ভাবেন হতে পারে মেয়েটি গাইছে অনেক পুরনো, দুঃখজনক আর দূরের কোনো ঘটনার কথা। হয়তোবা এটা বহু পুরনো কোনো যুদ্ধের গান, যেখানে মিশে আছে প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা দুঃখ আর হাহাকার। এমন একটা গান যা ইতিহাসের ভারে ভারী হয়ে আছে। কিন্তু পরক্ষণেই কবির মনে হয়, না, হয়তো গানটা এত বড় বা মহাকাব্যিক কিছু নিয়েও নয়। হয়তো এটা আরও অনেক বেশি কাছের, অনেক বেশি পরিচিত কোনো অনুভূতি নিয়ে গাওয়া। কবি বলছেন মোর হাম্বল লে, অর্থাৎ একেবারে সাধারণ জীবনের গান। হতে পারে এটা আমাদের প্রতিদিনের জীবনেরই কোনো না পাওয়া, কোনো ক্ষতি বা দুঃখের কথা বলছে। সে চিরন্তন কষ্ট যা সবার জীবনেই তো বারবার ফিরে আসে। শেষ পর্যন্ত গানটার আসল অর্থ কী, সেটা আর বড় কোনো ব্যাপার থাকে না। কবি বুঝতে পারেন ভাষা বা ইতিহাস নয়, আসল হলো অনুভূতিটা। আর তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই অভিজ্ঞতার স্থায়ী প্রভাব। কবি একেবারে মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে শোনেন,
মোশনলেস অ্যান্ড স্টিল। তারপর যখন তিনি পাহাড়ের ওপর দিয়ে নিজের পথে এগিয়ে যেতে থাকেন, গানটা আস্তে আস্তে মিলিয়ে যায়। কিন্তু এখানেই কিন্তু গল্পটা শেষ হচ্ছে না, কারণ গানটা কানে শোনা বন্ধ হলেও কবির জন্য অভিজ্ঞতাটা তখনও জীবন্ত। এবং এখানেই কবিতার সেই বিখ্যাত সবচেয়ে শক্তিশালী লাইনটা আসে। কবি বলছেন, দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর, লং আফটার ইট ওয়াজ হার্ড নো মোর। মানে সেই সুর তিনি নিজের হৃদয়ে বয়ে নিয়ে চলেছিলেন গানটা থেমে যাওয়ার অনেক অনেক পরেও। সৌন্দর্যটা এতটাই গভীর ছিল যে তার বাইরের কোনো শব্দ রইল না, বরং কবির নিজের ভেতরের এক অনুভূতি হয়ে গেল। আর এভাবেই একটা সাধারণ মেয়ের সাধারণ একটা গান ওয়ার্ডসওয়ার্থের পুরো জীবন দর্শনকে আমাদের সামনে তুলে ধরে। এই একটা কবিতা যেন তার সম্পূর্ণ শৈল্পিক ভাবনার এক নিখুঁত প্রতিচ্ছবি। এই টেবিলটা একবার দেখুন, ওয়ার্ডসওয়ার্থের প্রধান ভাবনাগুলো কিভাবে এই কবিতায় ফুটে উঠেছে। প্রথমত, সরলতার মধ্যে সৌন্দর্য। একজন সাধারণ খেটে খাওয়া মেয়েই হয়ে উঠেছে অসামান্য সৌন্দর্যের উৎস। দ্বিতীয়ত, সঙ্গীতের শক্তি, যেখানে গানের আবেগ ভাষার সমস্ত বাধা পার করে যায়। তৃতীয়ত, প্রকৃতি আর মানুষের আবেগ, যেখানে মেয়েটির গান আর উপত্যকার পরিবেশ মিলেমিশে একাকার। আর সবশেষে স্মৃতির ক্ষমতা, যে অভিজ্ঞতাটা শুধু সেই মুহূর্তের মধ্যে হারিয়ে যায় না, বরং কবির হৃদয়ে চিরস্থায়ী হয়ে থেকে যায়। কবিতাটা এখানেই শেষ হয়, কিন্তু তার রেশটা থেকে যায়। আর এটাই হয়তো আমাদের একটা গভীর প্রশ্নের মুখোমুখি করে। আমাদের জীবনেও কি এমন কোনো মুহূর্ত আছে, এমন কোনো সুর, কোনো দৃশ্য বা কোনো অনুভূতি যা শব্দে প্রকাশ করা যায় না, কিন্তু যা আমাদের হৃদয়ে চিরদিনের জন্য থেকে গেছে? এই প্রশ্নটাই ২০০ বছরের পুরনো একটা কবিতাকে আমাদের নিজেদের চিরন্তন মানবিক অভিজ্ঞতার সাথে জুড়ে দেয়।